আচ্ছা, এই ভিডিওতে আমরা একটা অ্যারে টাইপ ক্যালকুলেট করার জন্য যে এসডিটি সেই এসডিটিটা বানানো শিখব। সো ধরে নেন যে আমার এরকম একটা অ্যারে দেওয়া আছে, অ্যারে টাইপটা দেওয়া আছে, এখানে শুধুমাত্র টাইপটা নিয়ে আমরা ডিল করতেছি। আপনারা যদি একটু কনটেক্সট আমারটা দেখেন, এইখানে যে আমি যেটুক লিখছি সেখানে কিন্তু কোনো ডিক্লারেশনের পার্ট নাই, শুধুমাত্র আমরা টাইপটা নিয়ে কাজ করতেছি। টি থেকে বিসি, দেন হলো এই বি আর সিকে আমাদের যেইভাবে আমরা গতদিন শিখেছিলাম সেই অনুসারে আমরা লিখছি, শুধুমাত্র টাইপ কিন্তু। তাহলে এই গ্রামারটা দিয়ে জেনারেট হয় এরকম একটা স্ট্রিং হচ্ছে আমার এইটা, ইন্টিজার 3,4। ঠিক আছে, ইন্টিজার মানে এটা একটা 2D অ্যারে 3/4, ইন্টিজার 3/4 অ্যারে। সো ওইটার এখানে আমরা একটা পার্স ট্রি আঁকছি, যে আমার বেসিক টাইপ টি থেকে বি আর সি, বেসিক টাইপ থেকে আমার ইন্টিজার জেনারেট হচ্ছে, আর সি থেকে আমাদের যে দুইটা ডাইমেনশন আছে 3 আর 4, সেই দুটো ডাইমেনশন এখান থেকে জেনারেট হচ্ছে। আচ্ছা, তো আমরা এখান থেকে কী করতে যাচ্ছি, আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের যদি কখনো এরকম একটা ইনপুট আসে, সেই ইনপুটটাকে এরকম একটা ফরম্যাটে নিয়ে যাওয়া, অ্যারে অফ 3, অ্যারে অফ 4, ইন্টিজার। অর্থাৎ আমরা চাচ্ছি যে এরকম একটা ফরম্যাটে নিয়ে যাওয়া। তারপর আমার যদি মানে এটা আসলে কী বলতেছে এটা দেখেন, আমরা যখন একটা 2D অ্যারের কথা চিন্তা করি যে ইন্টিজার 3/4, এই 3/4 দেখতে কীরকম হয়, আমার এখানে 3টা রো আছে আর 4টা কলাম আছে। তাহলে আমার এখানে আছে 3টা রো আর 4টা কলাম। ঠিক আছে, তাহলে এই বরাবর আমার হলো 3টা আর এই বরাবর হচ্ছে আমার 4টা। এখন একটু যদি চিন্তা করেন যে আমার এই প্রত্যেকটা রোর যদি দিকে একটু তাকান, এই প্রত্যেকটা রো কিন্তু একটা 1 ডাইমেনশনাল অ্যারে। যেমন এইটা শুধু এইটুকু অংশ কিন্তু একটা 1D অ্যারে, যেই 1D অ্যারের মধ্যে এলিমেন্ট টোটাল কয়টা, 4টা, যেহেতু 4টা ঘর আছে। আবার আপনি যদি এই মাঝখানেটার দিকে তাকান, এই মাঝখানের পোর্শনটা, মাঝখানের রোটাও কিন্তু এটাও কিন্তু একটা 1D অ্যারে, যেই 1D অ্যারেতে আমার হচ্ছে 4টা, সেল হচ্ছে 4টা। আবার লাস্টেরটার দিকে যদি তাকান, লাস্টেরটাও কিন্তু আমার একটা 1D অ্যারে, যে 1D অ্যারের মধ্যে আমার এলিমেন্ট থাকে টোটাল 4টা। তাহলে আমরা কিন্তু একটা 2D অ্যারেকে আমরা এইভাবে বলতে পারি যে এই 2D অ্যারেতে বেসিক্যালি আমার 3টা 1D অ্যারে আছে। এখানে আমার 3টা 1D অ্যারে আছে, প্রত্যেকটা 1D অ্যারেতে আমার 4টা করে ইন্টিজার থাকতে পারে। ঠিক আছে, এটা মানে কিন্তু সেটা। আবার আমি যদি বলি ইন্টিজার 7,2, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে আমার 7টা 1D অ্যারে আছে। এখানে হলো 7টা 1D অ্যারে আছে এবং প্রত্যেকটা 1D অ্যারেতে আমার 2টা করে এলিমেন্ট আছে। প্রত্যেকটা 1D অ্যারেতে আমার 2টা করে এলিমেন্ট আছে। অর্থাৎ এইটা দেখেন 7/2 দেখতে কীরকম হবে, 7/2 দেখতে হবে আমার কাইন্ড অফ এরকম কিছু একটা, তাই না? অর্থাৎ এখানে আমার টোটাল 7টা রো, 1 2 3 4 5 6 আর 7টা রো আর 2টা কলাম, অর্থাৎ এরকম কিছু একটা দেবে, এই বরাবর 7 আর এই বরাবর 2। তাহলে দেখেন এখানে বেসিক্যালি 7টা 1D অ্যারে আছে এবং প্রত্যেকটা 1D অ্যারেতে আমার 2টা করে এলিমেন্ট আছে। তাহলে এইটার যদি আমি টাইপটা বলি, এটা টাইপটা কিন্তু তাহলে এরকম হবে, এখানে হবে 7 আর এখানে হবে 2। আর এটা টাইপ কি, এটা টাইপ যেহেতু ইন্টিজার, তাহলে এটা এখানে ইন্টিজারই থাকবে। ঠিক আছে, তারপর এটা কথা চিন্তা করেন, এই যে এখানে আমি যে একটা এক্সাম্পল দিছি, ইন্টিজার 2 3 4, 2/3/4, এটা কি, এটা বেসিক্যালি 3D অ্যারে। তো 3D অ্যারেকে আমরা কীভাবে বলতে পারি, এখানে 2টা 2 ডাইমেনশনাল অ্যারে আছে, এখানে 2টা 2D অ্যারে আছে এবং প্রত্যেকটা 2D অ্যারেতে প্রত্যেকটা 2D অ্যারের ডাইমেনশন কত, 3/4, তাই না? প্রত্যেকটা 2D অ্যারের ডাইমেনশন হচ্ছে 3/4। তো ওটা কিছু একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, সেটা কিন্তু অনেকটা এরকম হবে যে আমার এই 2D অ্যারেগুলার হলো 3/4, 2D অ্যারেগুলো হচ্ছে 3/4, অর্থাৎ এখানে আমার 3টা রো, 4টা কলাম। আর এরকম 2D অ্যারের আছে হলো আমার কয়টা, এরকম 2D অ্যারে আছে হলো 2টা। তাহলে হলো এই বরাবর ডাইমেনশনটা হচ্ছে আমার 2, এই বরাবর ডাইমেনশন হচ্ছে 2। তাহলে যেটা হবে যে আমার এইটা একটা ডাইমেনশন আর এর পরেরটা হলো আমার আরেকটা ডাইমেনশন। ঠিক আছে, তার মানে চিন্তা করেন যে এই বরাবর 3, রো বরাবর 3, কলাম বরাবর 4, আর আরেকটা হচ্ছে আমার ওই হাইট বরাবর, অর্থাৎ একটা কিউব চিন্তা করতে পারেন যে এই বরাবর হয়েছে আমার 2। তাহলে এইটার যদি আমি আমার টাইপটা বলি, এটা টাইপটা তাহলে কি হচ্ছে, এটা টাইপটা হচ্ছে হলো অ্যারে অফ 2, যেহেতু 2টা 2D অ্যারে আছে, তাই না? যেহেতু 2টা 2D অ্যারে আছে, তাহলে এখন আমাকে ওই 2D অ্যারের টাইপটা আবার লিখতে হবে। তাহলে 2D অ্যারের টাইপ কি, যেহেতু 3/4 আছে, তাহলে আবার 2D অ্যারে মানে কি, এখানে তো আবার 3টা 1D অ্যারে আছে, এখানে আবার 3টা 1D অ্যারে আছে, আবার প্রত্যেকটা 1D অ্যারেতে আমার 4টা করে ইন্টিজার থাকতে পারে।
তাহলে ওইটার করসপন্ডিং টাইপটা কিন্তু আমার এই যে এরকম দেখতে হবে, এই যে এই জিনিসটা করসপন্ডিং টাইপটা দেখতে হবে আমার এরকম। ঠিক আছে, এটা একটু মিলাইলেই বুঝতে পারবেন যে আমার 2D এর জন্য আমার যদি এরকম হয় 3D এর ক্ষেত্রে এরকম হবে, আর 1D এর ক্ষেত্রে কী হবে, আমি যদি শুধুমাত্র ইন্টিজার 7 লিখি তাহলে এটা হবে জাস্ট অ্যারে অফ 7 কমা ইন্টিজার, অর্থাৎ একটা অ্যারে অফ ইন্টিজার যেখানে হলো 7টা করে ইন্টিজার থাকতে পারে। সো আমাদের এন গোল হচ্ছে এরকম একটা টাইপ কনস্ট্রাক্ট করা, আমার যদি এটা ইনপুট থাকে এরকম একটা টাইপ কনস্ট্রাক্ট করা। তো একটা কোশ্চেন আসবেই যে কেন আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাটটাকে অনেকটা আপনারা ইন্টারমিডিয়েট ফরম্যাট আকারে চিন্তা করতে পারেন। যেমন দেখেন আমার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কিন্তু অ্যারেকে ডিফাইন করার সিনট্যাক্স এক এক রকম। যেমন আমি এখানে যে সিনট্যাক্সটা ইউজ করছি মোস্ট প্রবাবলি এটা হলো আপনাদের জাভাতে ইউজ করা হয়, ঠিক আছে, আর বইয়েও হলো এই ফরম্যাটটা দেওয়া আছে। আপনি যদি একটু সিতে চিন্তা করেন, সিতে যদি আমরা ইন্টিজার একটা 3/4 অর্থাৎ একটা 2D অ্যারে ডিক্লেয়ার করতে চাই তখন কী দেখতে হয়, আগে টাইপটা বলতে হয়, এরপর নামটা বলতে হয়, এরপর ডাইমেনশনটা বলতে হয়, তাই না, ইন্টিজার 3/4। এখন এইটার কিন্তু দুইটা সেম জিনিস, বাট ওটার সিনট্যাক্স আলাদা। দুইটা কিন্তু সেম জিনিস বাট সিনট্যাক্স আলাদা। তো এইটাকেও আমরা যদি টাইপে নিয়ে যাই, টাইপে নিলে কিন্তু এটাও কিন্তু যে সেম জিনিসই হবে, যে এইখানে আমার 3, এইখানে আমার 4, এটা কিন্তু আমার সেম জিনিসই হবে। সো আমাদের এন গোল হচ্ছে যে রিগার্ডলেস অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে লেখা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স যেভাবেই লেখা হোক, আমাদের মানে মিনিংটা যেন সেম থাকে, অ্যারের টাইপের মিনিংটা যেন সেম থাকে। সো আমরা চাই যে আমাদের এরকম যদি ইনপুট থাকে তাহলে আমাদের টাইপটা যেন এরকম একটা কনস্ট্রাক্ট হয়। আমাদের যদি এরকম ইনপুট আসে তাহলে আমাদের টাইপটা কীরকম কনস্ট্রাক্ট হয়, যে এরকম একটা কনস্ট্রাক্ট হয়, ঠিক আছে। আবার আমরা কিন্তু ইচ্ছা মতো ডাইমেনশনও বাড়াইতে পারি। আমার যদি এখানে আরেকটা ডাইমেনশন অ্যাড হইতো, যে এখানে যদি একটা 3 অ্যাড হইতো তখন কী রিপ্রেজেন্ট করতো, তখন রিপ্রেজেন্ট করতো আমার এখানে বেসিক্যালি 3টা 3D অ্যারে আছে, যেই 3D অ্যারেগুলোর ডাইমেনশন হচ্ছে 2/3/4। তার মানে বুঝতে পারতেছেন এইটার টাইপটা কী হইতো, এখানে হলো আরও এক্সট্রা করে আমার এরকম একটা জিনিস আসতো, অ্যারে অফ 3, তারপর হলো এই পুরো জিনিসটা থাকতো। এই 3টা কোথার থেকে আসলো, এই 3টা আসলো হলো আমি এই যে এখান থেকে 3 লিখছি সেটা, আর বাকি পোর্শনটা হলো আমার 3D অ্যারের পোর্শন। সো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখন যে কাজ সেটা হলো এইখানে এসডিটি রুল লেখা, যাতে ওই অ্যারে টাইপ যেটা মাত্র দেখালাম সেটা কনস্ট্রাক্ট হয়। তো আমরা যখন এসডিটিগুলো লিখি তখন কিন্তু আমি বলেছিলাম যে আমরা ট্রাই করব একটা পার্স ট্রি লিখতে। আগে একটা রেফারেন্স স্ট্রিং ধরবো, দেন ওইটার পার্স ট্রিটা আঁকবো, দেন হলো পার্স ট্রিটাকে ট্রাভার্স করে করে আমরা এসডিটিগুলো লিখবো। সো আমি হলো একদম বেসিক যে অ্যারেটা 2D অ্যারে একটা অ্যারে ও সেটা নিয়ে কাজ করি। তো এখানে দেখেন এই যে 2 ডাইমেনশন অ্যারে, এটা কিন্তু আমি পার্স ট্রি অলরেডি রেখে ফেলছি। সেটা হলো যে এইটার জন্য পার্স ট্রি কিন্তু আমার এরকম দেখতে হবে, ঠিক আছে। এখন আমার যেটা আউটপুট, মানে যেটা আমার আলটিমেট গোল, সেটার দিকে একটু খেয়াল করেন। দেখতে হলে অনেকটা এরকম, অ্যারে অফ 3 কমা দিয়ে অ্যারে অফ 4 কমা ইন্টিজার। এখানে এই যে ইন্টিজার পোর্শনটা, এটা দেখেন কোথা থেকে আসছে, এটা কিন্তু আসছে আমার এইখান থেকে, তাই না, যে আমার ইন্টিজারটা বিতে যখন রিডিউস হচ্ছে, তো এইখানে একটা বি এর টাইপটা কি, এটা একটা ইন্টিজার টাইপ। দেন আমাকে সামহাউ এই ইন্টিজারটাকে কিন্তু যে এইখানে আমাকে সামহাউ প্রোপাগেট করতে হবে। কেন করতে হবে দেখেন, আমরা যখন অ্যারে অফ 4 কমা ইন্টিজারটাকে বিল করব, তো অ্যারে অফ 4 কার কাছে আছে, মানে এই 4 এর অ্যাক্সেসটা কার কাছে আছে, এই সি এর কাছে আছে, তাই না। এই 4 এর অ্যাক্সেসটা কিন্তু আছে সি এর কাছে, কারণ সি এর চাইল্ড আকারে আমার এই যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা তো আমার লেক্স থেকে আসতেছে 4, তাহলে এইটার অ্যাক্সেস আছে আমার এই সি এর কাছে, সি এর একটা চাইল্ড আকারে এই অ্যাক্সেসটা আছে। বাট ইন্টিজারে কিন্তু অ্যাক্সেস সি এর কাছে নাই এখন, কারণ ইন্টিজার তো আছে হলো অন্য একটা নোডের কাছে। তাহলে আমাকে সামহাউ এই ইন্টিজারটাকে পার করে এই সি এর কাছে আনতে হবে, ঠিক আছে, আমাকে সামহাউ এই জিনিসটা করতে হবে। এখন কথা হচ্ছে কীভাবে করব। তো আমি একটু বলি যে আমাদের দেখেন টার্গেটটা কি, আমরা যদি এখানে ইন্টিজারটাকে ধরে না সামহাউ পার করলাম, তাহলে কিন্তু আমরা এই সি এর টাইপটাকে বলতে পারবো, মানে এখান থেকে কনস্ট্রাক্ট করতে পারবো যে অ্যারে অফ 4 কমা ইন্টিজার। যেহেতু আমি বললাম যে ইন্টিজারটাকে সামহাউ পার করব আর 4 এর অ্যাক্সেস তো আমার কাছে আছে, তাহলে সি এর টাইপটা আমরা এইটা কিন্তু কনস্ট্রাক্ট করতে পারবো। আর সি এর টাইপ যদি এটা কনস্ট্রাক্ট করতে পারি, তাহলে এইটার টাইপ আর এইখানে যে আমার 3টা আছে, এই 3টা দিয়ে আমরা কিন্তু এইটাও কনস্ট্রাক্ট করতে পারবো। কারণ দেখেন এই সি এর একটা চাইল্ড হইলো আমার এই সিটা, তাহলে এই চাইল্ডের টাইপটা হচ্ছে অ্যারে অফ 4 কমা ইন্টিজার, আর এর কিন্তু আরেকটা চাইল্ড আছে 3, তাহলে এই দুইটা চাইল্ডের জিনিসটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যারে অফ 3 আবার অ্যারে অফ 4 কমা ইন্টিজারটাকে কিন্তু আমরা ফাইনালি বিল করতে পারবো। সো আমাদের টার্গেট আসলে এইটাই।
যে আমরা এখান থেকে 4 কমা ইন্টিজারটা যদি জেনারেট করতে পারি, তাহলে এই দুটাকে আমরা যদি কম্বাইন করে আমরা আমাদের যে এই জিনিসটাকে আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। এবং এইখানে যখন একবার কনস্ট্রাক্ট করে ফেললাম, দেন এইটার টাইপটা আমরা এই টির কাছে প্রপাগেট করে দিব, অর্থাৎ টি এর যে টাইপ তখন হবে সেটা সি এর টাইপটাই, অর্থাৎ সেম জিনিসকে আমরা প্রপাগেট করে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। সো এখন আমরা দেখি যে কীভাবে কাজটা করব। তো দেখেন, আপনারা দুই ধরনের অ্যাট্রিবিউটের সাথে অলরেডি পরিচিত। একটা হলো সিনথেসাইজ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো কার? এই অ্যাট্রিবিউটগুলো হলো আমার যে এই কনটেক্সট প্রোগ্রামারের যেগুলো সিম্বল আছে, সেই সিম্বলগুলোর অ্যাট্রিবিউট। একটা হলো সিনথেসাইজ অ্যাট্রিবিউট হতে পারে, আরেকটা হলো ইনহেরিটেড অ্যাট্রিবিউট হতে পারে। তো আমরা এতদিন যে অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করছি সেটা কিন্তু ছিল সিনথেসাইজ অ্যাট্রিবিউট। এবং আপনাদের যদি মনে থাকে, সিনথেসাইজ অ্যাট্রিবিউট কাদের বলতাম? যে অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেশনের সময় আমার চাইল্ডের অ্যাট্রিবিউটগুলোর দরকার হয়, অর্থাৎ আমি একটা নোডের অ্যাট্রিবিউট ক্যালকুলেট করতে চাচ্ছি, এই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার চাইল্ডের অ্যাট্রিবিউটগুলোর দরকার হয় অথবা নিজের অ্যাট্রিবিউটটা দরকার হয়, তখন আমরা সেটাকে বলি সিনথেসাইজ অ্যাট্রিবিউট। এবং আমরা কিন্তু ওই কাজগুলোই করছি। আপনার যদি মনে থাকে যে আমরা আগে কী করতাম, আমরা চাইল্ডের ভ্যালুগুলো যদি পাইতাম, এই ভ্যালুগুলোকে সামহাও কম্বাইন করে যদি কখনো যোগ করা লাগতো যোগ করতাম, বা কিছু করতাম করে হলেও আমরা প্যারেন্টের অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করতাম। তো ওইগুলো ছিল সিনথেসাইজ অ্যাট্রিবিউট। আর আরেক ধরনের অ্যাট্রিবিউট আছে যেটাকে বলি আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো কি? মনে করেন কোনো একটা নোডের অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার জন্য তার সিবলিং নোডের, অর্থাৎ তার সিবলিং যারা নোড, সেই নোডের অ্যাট্রিবিউটগুলো দরকার হয়, অথবা তার প্যারেন্টের অ্যাট্রিবিউট দরকার হয়। অর্থাৎ আমার দেখেন, ইনহেরিটেড অ্যাট্রিবিউটের জন্য আমার টোটাল 3টা কন্ডিশন আছে। একটা হলো তার সিবলিংয়ের অ্যাট্রিবিউট দরকার হতে পারে, অথবা তার প্যারেন্টের অ্যাট্রিবিউট দরকার হতে পারে, অথবা তার নিজের অ্যাট্রিবিউট দরকার হতে পারে, তখন আমরা সেটাকে বলি ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তো এই দুটো ডেফিনেশন একটু ক্লিয়ার থাকবেন। সিনথেসাইজের সময় কি? সিনথেসাইজের সময় চাইল্ডের অ্যাট্রিবিউটগুলো ইউজ হয় অথবা নিজের অ্যাট্রিবিউট। আর ইনহেরিটেডের সময় কি? যে তার ভাই বোনের, তাই না, মানে তার সিবলিংয়ের অথবা তার প্যারেন্টের অথবা তার প্যারেন্টের অ্যাট্রিবিউট। দেখেন, ইনহেরিটেন্স কথাটা অর্থ কি? উত্তরাধিকার। তাহলে উত্তরাধিকার হিসেবে আপনার ওই কথাটা মনে রাখতে পারেন যে আমার বাবা থেকে আসবে, বা বাবা মা থেকে আসবে, অথবা আমার ভাই বোন থেকে আসবে, এরকম কিছু একটা কাইন্ড অফ চিন্তা করতে পারেন। অথবা আমার নিজের ডেফিনেশনটা আমাকে ওইভাবেই দেওয়া হয়েছিল। সো এখন দেখেন, এইখানে এই যে আমি যেটা বললাম, সবার আগে আমার কাজ হলো ইন্টিজারটাকে প্রপাগেট করতে হবে, ইন্টিজারটাকে আমাকে এই সি এর কাছে নিয়ে যেতে হবে। তাহলে বুঝতেই পারতেছেন এখানে আমার আসলে কোন অ্যাট্রিবিউটটা দরকার। যখন চিন্তা করেন, আমার কাজ কি? আমার কাজ হলো সবার আগে ইন্টিজারটাকে সামহাও এর কাছে নিয়ে যাওয়া, এই নোডের কাছে। তো এই নোডের কাছে সে কীভাবে যাবে? দেখেন, আমরা ইন্টিজারটাকে যখন বিতে রিডিউস হবে, তখন বি এর একটা টাইপ আকারে আমরা ইন্টিজার বলতে পারি। দেন বি কিন্তু এর কাছে এই ইয়াটা পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে সি ডট টাইপ, বা কিছু একটা লিখলাম সি ডট আই ইকুয়াল টু বি ডট টাইপ, এটা কিন্তু লিখতে পারি। লিখলে কী হবে? দেখেন, এই সি এর আই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার বি এর দরকার হচ্ছে, তাই না? সি এর আই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার বি এর দরকার হচ্ছে। তাহলে এই যে আই অ্যাট্রিবিউট, এটা একটা কি অ্যাট্রিবিউট? এটা কিন্তু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। কারণ কি? এই যে বি এর যে অ্যাট্রিবিউট, এটা বি তো বেসিক্যালি ছিল সি এর একটা সিবলিং, তার এই সি এর একটা সিবলিং ছিল বি। তাহলে বি এর একটা অ্যাট্রিবিউট ইউজ করে আমি আমার সি এর অ্যাট্রিবিউটকে ডিফাইন করতেছি, তাই না? সি ডট আই ইকুয়াল টু বি ডট টি। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমার যে আই অ্যাট্রিবিউটটা আছে, সি এর যে আই অ্যাট্রিবিউটটা আছে, সেটা হচ্ছে আমার একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। সিমিলারলি আপনি মনে করেন যে এইখানে কথা হচ্ছে সি ওয়ান আছে, মানে আমি জাস্ট প্যারেন্ট আর চাইল্ডকে ডিস্টিংগুইশ করার জন্য একটাকে সিরিজ একটা সি ওয়ান দিছি। আমি যদি কখনো এরকম লিখি সি ওয়ান ডট বি ইকুয়াল টু সি ডট বি, তার মানে দেখেন এখানে কি হচ্ছে, সি ওয়ান নোডের বি অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য আমার সি নোডের টি অ্যাট্রিবিউটটা দরকার, তাই না? এটা কিন্তু সেটাই মিন করতেছে, সি ওয়ান নোডের বি অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করার জন্য সি নোডের টি অ্যাট্রিবিউটটা দরকার। এগেইন এখানে দেখেন তো আমার তাহলে ইনফরমেশনটা ফ্লো হচ্ছে কোথা থেকে কোথায়? ইনফরমেশনটা ফ্লো হচ্ছে কিন্তু যে সি ডট টি থেকে সি ওয়ান ডট বি, অর্থাৎ সি ডট টিটা ইউজ করে সি ওয়ান ডট বিটা ক্যালকুলেট হচ্ছে, তাই না? তাহলে এখানেও দেখেন আমার প্যারেন্ট থেকে অ্যাট্রিবিউটটা কিন্তু চাইল্ডের কাছে আসতেছে। তাহলে এই যে বি অ্যাট্রিবিউটটা, এটা কিন্তু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। এই বিটা কিন্তু আমি ইনহেরিটেড অ্যাট্রিবিউট বলতেছি, ঠিক আছে? আমি কিন্তু টিকে বলতেছি না, আমি কিন্তু বলছি বিকে, যে অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে সেটাকে আমি কিন্তু বলতেছি ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এখন ইজিলি এই কাজটা করতে পারবেন। দেখেন,
আমরা যখন একটা এসডিটি লিখি কীভাবে লিখবো, আমাদের কাজ হলো এই পার্স ট্রিটাকে ট্রাভার্স করা। তাহলে আমরা এখন এই পার্স ট্রিকে একটু ট্রাভার্স করি, ওই যে আমরা যে ট্রাভার্সাল টেকনিকটা শিখছিলাম। তো এখান থেকে শুরু করলাম, শুরু করে নিচের দিকে আসলাম। তো প্রথমে কোন জিনিসটা হবে, ইন্টিজার থেকে বিতে রিডাকশন হবে, তাই না? তাহলে ওই প্রোডাকশন রুলে যাই। যখন দেখেন ইন্টিজার থেকে বিতে রিডাকশনটা হইলো, এখন আমার কাজ কি, বি এর টাইপ আকারে ইন্টিজারটা লেখা। আচ্ছা এখানে বলেন তো, এই যে টাইপ তো নিজেও একটা অ্যাট্রিবিউট, তাই না? এই টাইপ অ্যাট্রিবিউটটা কি, এটা কি ইনহেরিটেড নাকি সিনথেসাইজড? দেখেন এই টাইপ অ্যাট্রিবিউটটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে, টাইপ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে তার চিলড্রেন থেকে, তাই না? তার এই বি এর চিলড্রেন হচ্ছে ইন্টিজার, তাহলে টাইপ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে আমার বি এর চিলড্রেন থেকে, তাহলে এটা কিন্তু একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট। তাহলে বি ডট টাইপ, এখানে টাইপটা কি, এখানে টাইপটা কিন্তু সিনথেসাইজ অ্যাট্রিবিউট। তাহলে আমি একটু যেটা করি, আমি এখানে এই জিনিসটা একটু মার্ক করি, এখানে আমি লিখলাম এস দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন অ্যাট্রিবিউটটা কী টাইপের। এখানে তাহলে টাইপ অ্যাট্রিবিউটটা হচ্ছে সিনথেসাইজ অ্যাট্রিবিউট। আচ্ছা এরপর দেখেন, এরপর আমি যেটা বললাম যে আমাকে এখন এই ইন্টিজারটাকে কিন্তু এই বি এর টাইপ আকারে রাখলেই কিন্তু হবে না। এখানে বি ডট টাইপ ইকুয়াল টু ইন্টিজার তো হইলো, এখন এই ইন্টিজারটাকে সামহাও নিচের দিকে নিয়ে যেতে হবে, তাই না? অর্থাৎ একে এখানে নিয়ে যেতে হবে, এরপর এখান থেকে আমাকে এখানে নিয়ে যেতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, দেখেন আমরা যেটা চাচ্ছি যে বি থেকে সিতে যাওয়ার টাইমে আমার যেন এই অ্যাট্রিবিউটটা পার হয়। অর্থাৎ আমরা এরকম একটা কাজ করতে যাচ্ছি যে সি এর একটা অ্যাট্রিবিউট আমরা আই ধরে নিলাম, এটা বেসিক্যালি হচ্ছে বি ডট টাইপ। তাহলে যেটা হবে দেখেন, বি থেকে সিতে যাওয়ার সময় সে যেটা করবে সি ডট আই, অর্থাৎ এটার যে আই অ্যাট্রিবিউটটা আছে সেটা কি হবে, সেটা হবে বি ডট টাইপ কী ছিল, ইন্টিজার ছিল। ঠিক আছে, যেহেতু এটা বি ডট টাইপ ইন্টিজার ছিল, তাহলে আমরা যদি এরকম একটা প্রোডাকশন রুল লিখি, তাহলে কিন্তু আমার সি ডট আই এর ভ্যালুটাও ইন্টিজার হয়ে যাবে। তাহলে দেখেন আমরা কিন্তু ভ্যালুটা প্রোপাগেট করতে পারলাম। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা একটা প্রোডাকশন রুল লিখবো, এটা কোথায় লিখবো? তো আমি আপনাদের বলেছিলাম যে আমাদের যখন একটা এসডিটি লিখি, এসডিটি কিন্তু আমরা এই সিম্বলের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা চাইলে সিম্যান্টিক অ্যাকশন লিখতে পারি, যখন আমাদের যেরকম নিড আছে সেই নিড অনুযায়ী লিখতে পারি। তো আমরা যখন সিনথেসাইজ অ্যাট্রিবিউট ক্যালকুলেট করি তখন আমরা লিখতাম কিন্তু অলওয়েজ সবার লাস্টে। এই সবার লাস্টে কেন লিখতাম, কারণ ওই যে আমি যেটা বললাম সিনথেসাইজ অ্যাট্রিবিউট, আমরা যদি কোনো টি এর অ্যাট্রিবিউট বের করতে চাই, আমার এই তার চাইল্ড যেগুলো আছে চাইল্ডগুলোর কিন্তু অ্যাট্রিবিউট পুরোপুরি ক্যালকুলেটেড হওয়া দরকার। যদি চাইল্ডের অ্যাট্রিবিউটই আমরা না জানি, তখন কিন্তু আমরা তার প্যারেন্টের অ্যাট্রিবিউট ক্যালকুলেট করতে পারতাম না সিনথেসাইজের জন্য। সেজন্য দেখেন আমরা দিতাম কি, এটাকে সবার লাস্টে দিতাম। এটাকে সবার লাস্টে দেওয়ার মিনিং কি, যে তুমি বি আর সি পার্স করে আসো, পার্স করে আসার পর তুমি হলো এই সিম্যান্টিক অ্যাকশনটা ফলো করো। অর্থাৎ বি আর সিকে কিন্তু ফুললি পার্স করা লাগে, এবং তারপরে আগে বি আর সি ফুললি পার্স হয়, এইটা হওয়ার পর আমার হলো সিনথেসাইজ, মানে এখানকার যে সিম্যাট্রিক রুল সেটা হলো এক্সিকিউট হয়। আচ্ছা এখন চিন্তা করেন, আমি যদি এই সিম্যান্টিক অ্যাকশনটা এখানে দিই, তখন কি সেটা কি মিন করে, সেটা মিন করে হলো তুমি আগে শুরুতেই তুমি সিম্যান্টিক অ্যাকশন যেটা আছে সেটা তুমি করো, মানে তুমি সেটা আগে ক্যারি আউট করো, এরপর তুমি বি আর সিকে পার্স করো। ঠিক আছে, এটা মিনিং হলো সেটা। আচ্ছা আমি যদি বি আর সির মাঝখানে দিই সিম্যান্টিক অ্যাকশনগুলো, তখন কি হবে, তখন হলো তুমি আগে বিকে পার্স করো, এরপর তুমি সিম্যান্টিক অ্যাকশন ক্যারি আউট করো, এরপর তুমি সিকে পার্স করো, এবং তারপরে তুমি হলো রিডাকশন করো, যে বি সি থেকে আমার টিতে রিডিউস হচ্ছে। এগুলো আমি এর আগে লেকচারগুলো তো বলছিলাম, তো জাস্ট এটা ফর রিক্যাপ যে এটা কীভাবে হয়। তো আমাদের এখানে দেখেন যে আমরা কি বলতেছি, সবার আগে তো ইন্টিজার থেকে বিতে রিডিউস হবে, এটুকু হইলো। এখন আমি আসি হলো বি এর কাছে, এরপর আমাকে কাকে ভিজিট করতে হবে, এরপর আমার নর্মাল যে ভিজিটিং নিয়া যে আমাকে সির কাছে যাইতে হবে, তাই না? তো আমি বলতেছি কি, বি থেকে সিতে যাওয়ার সময় আমি সি এর যে একটা অ্যাট্রিবিউট আছে আই অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমি সেট করে দিই বি এর টাইপ অ্যাট্রিবিউট অনুসারে। অর্থাৎ আমরা যেটা করতে যাচ্ছি, ইন্টিজারটাকে পার করতে যাচ্ছি। তাহলে দেখেন বি থেকে সি এ যাওয়ার সময়, অর্থাৎ আমরা বিকে পার্স করছি, এরপরে হলো আমরা এই কাজটা করতে যাচ্ছি। তাহলে সিম্যান্টিক অ্যাকশনটাই যে এইখানকার যে আমি অ্যাকশনটা লিখবো, এটা কোথায় লিখতে হবে, এটা হলো বি আর সির মাঝখানে লিখতে হবে, তাই না? যে আমি বিকে পার্স করছি, এই যে আমি বিকে পার্স করছি, ইন্টিজার থেকে বি হইছে, এরপর আমি হলাম এই সিম্যান্টিক অ্যাকশনটা দিব, এরপর হলো আমি সিকে আবার পার্স করা শুরু করব, তাহলে আমরা যেটা করব, আমরা এই যে এই কাজটা করব কোথায়, বি আর সির মাঝখানে।
যে এখানে তাহলে লিখবো কি সি ডট আই। আমি এখন কেন আই বলতেছি এটা হয়তো বুঝতে পারতেছেন যে আমরা যেহেতু আইটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট সেটা বোঝার জন্য আমি এখানে আইটা লিখলাম। তাহলে সি ডট আই ইকুয়াল টু বি ডট টাইপ। তাহলে এই যে আইটা এটা কিন্তু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা তাহলে একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আর এই টাইপটা কি, বি এর যে টাইপ অ্যাট্রিবিউটটা এটা কিন্তু সিনথেসাইজ অ্যাট্রিবিউট, ঠিক আছে। সিনথেসাইজ আর ইনহেরিটেড অ্যাট্রিবিউট এগুলা ডিফাইন্ড হয় কীভাবে, যে জিনিসটা কীভাবে ক্যালকুলেট হয়েছে সেটার উপর। সো এমন হইতেই পারে যে একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউটে আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট অ্যাসাইন হচ্ছে, যেটা হলো এইখানে হচ্ছে, এটা কিন্তু হইতে পারে, এখানে কোনো সমস্যা নেই। জাস্ট ডেফিনেশনটা এরকম যে আমার ওই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হওয়ার সময় আমার কী হয়েছিল সেই অনুসারে আমার ডেফিনেশনটা আসে। সো দেখেন আমরা যদি এখন এরকম একটা কাজ করি যে বি এর পর আমরা একটা সিম্যান্টিক অ্যাকশন লিখলাম, এরপর আমরা সি লিখলাম, তাহলে যেটা হইলো এই যে বি থেকে সিতে যাওয়ার সময়, এই বি থেকে সিতে যাওয়ার সময় সি এর যেটা আই অ্যাট্রিবিউট, তাহলে সি ডট আই এটার ভ্যালু এখন ইন্টিজার হয়ে গেল, ঠিক আছে। তাহলে হলো আমাদের এই যে এই সিম্যান্টিক অ্যাকশনটা ক্যারি আউট হইলো। এরপর দেখেন এরপর আমাদের কাজ কি, সিকে পার্স করা, তাই না। এরপর আমার কাজ হলো এই সিকে পার্স করা। তাহলে আমরা ওই যে নর্মালি এখন হলো আমরা সির কাছে আসি, সি নোডের কাছে আসি, এখন আমাদের ওই সি নোডকে আবার ভিজিট করতে হবে। নর্মালি আমরা যেভাবে ভিজিট করি সেইভাবে আমাকে ভিজিট করতে হবে। সো সি নোডের সবার আগে কে ভিজিট হবে, এখান থেকে এই যে এই চাইল্ডটা ভিজিট হবে, তাই না। এই চাইল্ডটা ভিজিট হলো, ভিজিট হওয়ার পর দেখেন এখন আমরা কোথা থেকে কোথায় যাব, এখন আমরা এই যে এই পোর্শন থেকে আমরা আবার সি ওয়ানের কাছে যাব। তাহলে আমরা যখন এই সি ওয়ানের কাছে যেতে যাচ্ছি, ওই যে আমি যেটা বলছিলাম এই ইন্টিজারকে কিন্তু আমাকে সামহাউ সি ওয়ানের কাছে পার করতে হবে, তাই না। কারণ সি ওয়ানের কাছে সি ওয়ানের যে টাইপ সেটা ক্যালকুলেট করার জন্য আমার কিন্তু ইন্টিজারকে দরকার, সেটা ক্যালকুলেট করার জন্য আমার ইন্টিজারকে দরকার। তাহলে এগেইন এখানে আমরা সেম কাজ করবো। আমরা যখন এই যে এইখান থেকে এইখানে যাব ওই সময় আমরা চাই যে এই সি ওয়ানের কাছে ইন্টিজারটা থাকুক, এই ইন্টিজারটা থাকুক। তাহলে হলো আমরা ওই সেম কাজটাই করবো, আমরা সিম্যান্টিক অ্যাকশন লিখবো যে সি ওয়ানের একটা অ্যাট্রিবিউট, এটা যেহেতু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট তাহলে আমি এখানে বললাম সি ওয়ান ডট আই। তাহলে এইটা বললাম যে সি ওয়ান ডট আই ইকুয়াল টু কী হবে, সি ডট আই, তাই না। তাহলে যেটা হবে যে সি এর যে আই অ্যাট্রিবিউটটা সেটা ইউজ হয়ে এই সি ওয়ান ডট আই এ অ্যাসাইন হবে। তাহলে আমরা এখন এই ইয়াটাই লিখবো। এখন এটা কোথায় লিখবো, এটা দেখেন এটা 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 কোথায় লিখবো, যে আমার এই যে এই পোর্শনটা যখন পার্স হইলো, এটা পার্স হওয়ার পর এই সি ওয়ানে যাওয়ার আগে লিখবো, তাই না। তাহলে বুঝতে পারতেছেন যে এটা লিখবো হলো আমরা এই যে নাম আর সি ওয়ানের মাঝখানে, আমরা এই জিনিসটা লিখবো। তাহলে এইখানে লিখবো হলো সি ওয়ান ডট আই ইকুয়াল টু সি ডট আই, ঠিক আছে। আর এই পাশে হলো আমার যে সি ওয়ানটা ছিল, নর্মালি যে সি ওয়ানটা ছিল ওই সি ওয়ানটা আমার এখানে আসবে। তাহলে দেখেন আমার নামকে পার্স করার পর আমার এই সিম্যান্টিক রুলটা কিন্তু এক্সিকিউট হবে, সি ওয়ান ডট আই ইকুয়াল টু সি ডট আই। এরপরে হইলো আমরা আবার ওই যে নর্মাল সি ওয়ানকে যেভাবে ভিজিট করি সেই পার্সিংয়ের কাজটা করব। তাহলে ওই সিম্যান্টিক অ্যাকশন লেখার ফলে কী হলো, সেটা হলো নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময় আমার সি ওয়ান ডট আই এটার ভ্যালু কত হবে, এটা ভ্যালু হবে ইন্টিজার, কারণ সি ডট আই এর ভ্যালু ছিল ইন্টিজার। আচ্ছা এরপর আমরা কোথা থেকে কোথায় যাবো, এরপর আমরা এখান থেকে নামের কাছে আসবো। আচ্ছা এখানে আমরা পার্ট ট্রিটা একটু ঝামেলা আছে আমার এখানে আমার পার্ট ট্রিতে এই যে সি থেকে নাম সি ওয়ান, এখানে সি থেকে নাম সি ওয়ানই হবে, তাই না। আবার এইখান থেকে হবে এপসাইনল, এটা আমি তখন খেয়াল করিনি। এটা হলো এটা কিন্তু এটা অ্যাকচুয়াল পার্ট ট্রিটা হবে দেখতে এরকম, যে এখান থেকে সি থেকে কিন্তু ডিরেক্ট এখানে এপসাইনল নাই। আপনারা যদি খেয়াল করেন আমাদের রুল ছিল হলো সি থেকে নাম সি ওয়ান, এই জিনিসটা ছিল, তাই না। সো এখানে যেটা হবে সি থেকে নাম সি ওয়ান এবং তারপরে হবে সি ওয়ান থেকে এপসাইনল। সো এটা একটু খেয়াল করিয়েন। তো যেটা হবে এই যে নাম, তাই না, এই যে এইখান থেকে কোথায় ভিজিট হবে, এখান থেকে কিন্তু এপসাইনলে ভিজিট হবে না, এখান থেকে ভিজিট হবে হলো সি ওয়ানে, এবং এগেইন সি ওয়ানে যেহেতু চাইল্ড আছে তাহলে এর কাছে যাবে। তো সবার আগে যেটা হবে এইখান থেকে আমার এই জিনিসটা রিডিউস হবে, তাই না। তো দেখেন আমরা যখন এই নাম থেকে সি ওয়ানে যাচ্ছি ওই সময় কিন্তু আমরা কিন্তু সিম্যান্টিক রিঅ্যাকশন একটা লিখে রাখছি আবার, যে সি ওয়ান ডট আই ইকুয়াল টু সি ডট আই, মাত্র যেটা লিখলাম। অর্থাৎ আমাদের এই যে এইখান থেকে এইখানে যাওয়ার সময় যেই সিম্যান্টিক রুলটা লিখলাম সেটা কিন্তু আমাদের লেখা আছে এইখানে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যখন আমার এইখান থেকে এইখানে যাবে তখনও ওই সিম্যান্টিক রুলটা আবার এক্সিকিউট হবে,
অর্থাৎ যতবার আমার এই প্রোডাকশন রুলটা ইউজ হচ্ছে ততবার কিন্তু আমার এই সিমেট্রিক রুলটা এক্সিকিউট হবে নাম থেকে C1 যাওয়ার সময়। তাহলে এইখানেও যখন আমরা নাম থেকে C1 যাচ্ছি তখনকার যে সিমেট্রিক রুল অনুসারে তখন কি হবে দেখেন, এই যে C1.i ইকুয়াল টু C.i হবে। তাহলে যেটা হবে এই C1 এর আই অ্যাট্রিবিউটটার ভ্যালু কত হবে, এই C1 এর আই অ্যাট্রিবিউটটার ভ্যালু হবে আমার C.i। এখানকার C বলতে কে, এই যে এই প্যারেন্টটা, তাহলে এখানকার আসতেছে হলো ইন্টিজার। আচ্ছা, এরপরে সে এখান থেকে কোথায় যাবে, এরপর এখান থেকে সে এখানে গেল এবং দেন হলো রিডিউস হইলো। আচ্ছা, রিডিউস হওয়ার সময় আমরা যেটা করব দেখেন, আমাদের এখন দেখেন এই যে টাইপটা কিন্তু ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে আছে, আই আকারে আছে, তাই না? তো আমরা এখন যেটা করব এই ইনহেরিটেড অ্যাট্রিবিউটটাকে আমরা সিনথেসিস অ্যাট্রিবিউটে কনভার্ট করব। অর্থাৎ যখন এই যে রিডিউসটা হয়ে সে সিতে আসলো তখন আমরা চাই যে C.type ইকুয়াল টু C.i লিখতে। অর্থাৎ যেটা হলো আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে যে ইন্টিজারটা ছিল সেটাকে আমরা এই C এর ফাইনাল টাইপ আকারে লিখে ফেললাম। অর্থাৎ আমার এই C এর টাইপটা হচ্ছে এটা বেসিক্যালি একটা ইন্টিজার, ঠিক আছে? সেইটা আমরা বুঝাইলাম। তাহলে দেখেন যখন এই যে এপসাইনল থেকে সিতে রিডিউস হচ্ছে ওই সময় আমার কাজ কি, যখন এপসাইনল থেকে সিতে রিডিউস হচ্ছে ওই সময় আমরা কাজ হইলো এই C এর যে টাইপটা এটাকে ফাইনাল করে ফেলা। তাহলে C এর টাইপটাকে আমরা লিখলাম হচ্ছে C এর আই আকারে। অর্থাৎ ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে যে জিনিসটা আমরা হোল্ড করতেছিল সেটাই হলো C এর টাইপ আকারে ফাইনালাইজ করে ফেললাম। তাহলে দেখেন, তাহলে আমার যেটা হইলো যখন আমার এপসাইনল থেকে এই সিতে আসলো তখন আমার কি হইলো, তখন আমার এই যে C.type ইকুয়াল টু C.i, অর্থাৎ C.type এটা হলো আমার ইন্টিজার, ঠিক আছে? এখন কিন্তু আমার কাছে সহজ, দেখেন কিভাবে এখন দেখেন এইখান থেকে এরপর সে কোথায় ভিজিট করবে, C1 এর কাছে আসবে, তাই না? এই যে এই নোড থেকে সে এবার C1 এর কাছে আসবে। আর যখন এটা হবে তখন সেটার মানে কি, তখন সেটার মানে হচ্ছে নাম C এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে কোথায়, C1 এ। এই নাম C পুরা জিনিসটা রিডিউস হচ্ছে হলো C1 এ। তো এই নাম আর C এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে C1 এ। তাহলে যখন এই পুরা জিনিসটা C1 এ রিডিউস হবে তখন আমাদের কাজ কি, তখন আমাদের কাজ হইলো এই যে C1 এর যে টাইপ সেটা টাইপটাকে ফাইনালাইজ করা। যে C1.type এই টাইপটা কি হবে, আমরা চাচ্ছিলাম যে এই ফরম্যাটে লিখতে অ্যারে অফ 4 ইন্টিজার, তাই না? তাহলে এখানে লিখতে হবে কি অ্যারে অফ 4 ইন্টিজার। তাহলে দেখেন 4 আসতেছে কই থেকে, 4 আসতেছে হলো লেক্সিক্যাল ভ্যালু থেকে, মানে এই C1 এর একটা চাইল্ড থেকে আসতেছে। আর এই ইন্টিজারটা আসতে কই থেকে, এই ইন্টিজারটা আসতেছে এই যে এটার যে চাইল্ড আছে এই C1 এর যে চাইল্ড তার যে টাইপ সেখান থেকে, এই যে C.type সেখান থেকে। তাহলে আমরা যেটা লিখবো এই যে যখন এই নাম সিটা যখন সিতে রিডিউস হইলো তখন আমরা যেই কাজটা করব যে C.type এই C মানে কে, এই C মানে কিন্তু প্যারেন্ট, যে প্যারেন্টের যে টাইপ ইকুয়াল টু অ্যারে অফ নাম ডট ভ্যালু মানে কি, এই যে এইখানকার নামের যেটা ভ্যালু সেইটা কমা কি টাইপ, তাই না? টাইপটা কার থেকে আসছে, টাইপটা আসছে কিন্তু C1 এর টাইপ থেকে, তাই না? তার চাইল্ড থেকে। তাহলে টাইপটা আসছে C1.type। তাহলে দেখেন আমরা যদি এখন এই কাজটা করি তাহলে এই C1.type এই যে এইটার যে টাইপ আচ্ছা এই C1গুলো এখন একটু কেটে ফেলি, তাহলে আবার কনফিউশন হবে নাকি, না রাখি। দেখেন এই যে এইটার নোড যখন আমি চিন্তা করতেছি, এইটার টাইপ ক্যালকুলেশনের সময় আমরা কি করতেছি যে অ্যারে অফ নাম ডট ভ্যালুটা কোথা থেকে পাইলাম, এই যে এই পাশ থেকে পাইলাম নাম ডট ভ্যালুটা আমরা এইখান থেকে পাইলাম। আর C1.typeটা কোথা থেকে পাইলাম, এই C1টা মানে কি, আমরা যখন এই প্রোডাকশনগুলো চিন্তা করছি তার চাইল্ড, তাই না? তাহলে এই নোডের চাইল্ড হচ্ছে আমার এই যে এই জিনিসটা, তাহলে ওইটার যে টাইপ থেকে পেয়ে গেলাম। সো আমাদের তাহলে যেটা হইলো, আমাদের তাহলে এই যে এরকম একটা টাইপটা জেনারেট হইলো, এখানে যে টাইপটা দেখাইলাম তাহলে সেই টাইপটা এখন আমার জেনারেট হয়ে গেছে। এখন দেখেন এরপরে কাজ কি, এরপরে আমার এইখান থেকে এই যে এই নোড থেকে এরপর কিন্তু সে রিডিউস হয়ে আবার এইখানে যাবে। অর্থাৎ আমরা যেভাবে পার্সিংটা ক্যারি আউট করি, তাহলে এইখান থেকে যখন সে এইখানে যাবে তখন আমার কোন জিনিসটা রিডিউস হচ্ছে, আবার কিন্তু দেখেন নাম C1 থেকে, অর্থাৎ এইখান থেকে আমার রিডিউস হচ্ছে সেটা সিতে। তাহলে আমার কিন্তু আবার ওই সেম জিনিস, এই যে নাম C1 থেকে সিতে রিডিউস হচ্ছে। তাহলে সেটার জন্য কিন্তু আমি যখন রিডাকশন হবে ওই সময় কিন্তু আমি একটা রুল লিখে রাখছি,
ওই যে রিডাকশনের সময় কিন্তু রুলটা লিখে রাখছি, সেটা কি লিখছি যে প্যারেন্টের যে টাইপটা আছে এই টাইপটা ইকুয়াল টু অ্যারে অফ নাম ডট ভ্যালু আর C1 ডট টাইপ। তাহলে দেখেন এই যে এইটার যখন তাহলে আমি টাইপ বের করলাম, তাহলে এইটার যে টাইপ হবে তাহলে C ডট টাইপ ইকুয়াল টু অ্যারে অফ নাম ডট ভ্যালু, অ্যারে অফ নাম ডট ভ্যালু, নামটা কত এখানে, নামটা এখানে 3 তাই না, তাহলে এখানে হবে অ্যারে অফ 3। আর এইখানে আরেকটা কি আছে C1 ডট টাইপ, C1টা কে ছিল, চাইল্ড ছিল তাই না, তাহলে এটার চাইল্ডের যে টাইপ সেটা। তাহলে দেখেন এই C এর চাইল্ডকে, এই C এর চাইল্ড কিন্তু আমার C1, আর C1 এর টাইপকে, C1 এর টাইপ হচ্ছে আমার এই যে অ্যারে 4 ইন্টিজার। তাহলে যেটা হবে এইখানে হলো আমার অ্যারে 4 ইন্টিজার। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু যেইটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি, আমাদের কিন্তু এটাই আসার কথা ছিল। সো এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের এরপর এখান থেকে এই নোড থেকে সে কোথায় যাবে, এই নোড থেকে সে এইখানে যাবে, টি এর কাছে যাবে। তাহলে টি এর কাছে যখন সে গেল তখন বেসিক্যালি কী হলো যে বি আর সি এই পুরা জিনিসটা রিডিউস হয়ে টিতে গেল তাই না, যে বি আর সি পুরা জিনিসটাই, যে বি আর সি পুরা জিনিসটা রিডিউস হয়ে টিতে গেল। তাহলে এই সময় আমার কি সিমেন্টিক রুল লিখতে হবে, এই সময় দেখেন আমার কিন্তু টাইপটা সি টাইপের মধ্যে অলরেডি চলে আসছে তাই না, তাহলে আমরা এখন যদি সিম্পলি যদি করি যে টি ডট টাইপ ইকুয়াল টু সি ডট টাইপ, তাহলে কিন্তু আমার হয়ে গেল যে আমার সি ডট টাইপের মধ্যে যেহেতু আমার অ্যান্সারটা চলে আসছে, তাহলে টি ডট টাইপে ওটা আমরা জাস্ট সেভ করে রাখলাম। তাহলে আমরা এখানে যেটা করব টি ডট টাইপ ইকুয়াল টু সি ডট টাইপ, তাহলে আমার যে এসডিটি সেটা হোপফুলি বুঝাতে পারছি যে এখানে কীভাবে এসডিটা কনস্ট্রাক্ট হইলো। সো যদি আপনারা এসডিটি বানানোটা শিখতে পারেন তখন কিন্তু সিমুলেট করা খুব ইজি, যে আপনাকে যদি কখনও কোশ্চেনের মধ্যে এসডিটি দিয়ে দেওয়া থাকে, দিয়ে যদি বলে যে এটা পার্স ট্রি এঁকে দেন পার্স ট্রিটাকে অ্যানোটেট করো, তখন কিন্তু খুব সহজ। সেজন্য আমি ফোকাস করব যে এসডিটা লিখতে পারেন কি না সেটা দেখতে। যদি এটা একবার লিখতে পারেন নিজ থেকে তখন বুঝতে পারবেন যে আমার বাকি যে সিমুলেশনের কাজটা কিন্তু খুব ইজি। যেমন দেখেন সিমুলেশনের কাজ কীরকম আসতে পারে, যে আপনাকে আমি এরকম একটা এক্সাম্পল দিলাম, আমি এবার একটা খুব বেসিক দিলাম যে শুধুমাত্র একটা ইন্টিজার, একটা 1 ডাইমেনশনাল ইন্টিজার। তাহলে এইটার সিমুলেশনটা কীভাবে হবে, আমি যদি চাই যে এইটার টাইপটা বের করতে, তো আগে আমরা এটা পার্স ট্রিটা আঁকি। এটা পার্স ট্রিটা আঁকলে যেটা হবে এইখান থেকে আমার ইন্টিজার আসবে, সি থেকে নাম, আবার আরেকটা সি আসবে, এবং এই সি থেকে আমরা এপসিলন দিব। ঠিক আছে, তাহলে আমরা এখন এই পার্স ট্রিটাকে ট্রাভার্স করে যখন দেখেন ইন্টিজার থেকে যখন সে বিতে রিডিউস হইলো তখন আমার কি বলছিল এই এইচডিডিতে, যখন ইন্টিজার থেকে বিতে গেল তখন আমার দেখেন বি ডট টাইপ ইকুয়াল টু ইন্টিজার লিখতে বলছে। তাহলে আমরা যেটা করব এই পাঁচটিকে যখন অ্যানোটেট করব তখন কি হবে, বি ডট টাইপ ইকুয়াল টু ইন্টিজার। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে কিন্তু সে এই বি নোটটাকে ভিজিট করার পর সে এই সি নোটকে মানে ভিজিট করতে যাবে। এখন দেখেন আমরা বি থেকে সির কাছে যখন যাবে তখন কিন্তু একটা সিমেন্টিক রুল লিখে রাখছি আমার এসডিতে। তখন কি লিখছি, এই যে বি থেকে যখন সে সিতে যাবে তার আগে আমাকে কি করতে হবে, সি ডট আই ইকুয়াল টু বি ডট টাইপ। তাহলে দেখেন সি এর একটা অ্যাট্রিবিউট আছে আই, যেটার ভ্যালু হচ্ছে বি ডট টাইপ। তাহলে সি ডট আই এটার অ্যাট্রিবিউট কি বি ডট টাইপ, তাহলে বি ডট টাইপ মানে কত, ইন্টিজার। তাহলে এখানে যাওয়ার সময় সেই কাজটা করলো। এরপরে দেখেন সি নোডের কাছে আসে সি নোডকে পার্স করবে, অর্থাৎ সি নোডকে এরকম করে ভিজিট করবে। এগেইন ভিজিটের সময় যখন নাম থেকে সিতে যাবে তখন দেখেন একটা সিমেন্টিক অ্যাকশন দেওয়া আছে, এই যে নাম থেকে, এই যে নাম্বার থেকে যখন সে C1 এর কাছে যাবে এই যাওয়ার পথে কিন্তু আমার একটা সিমেন্টিক অ্যাকশন দেওয়া আছে, এটা কি C1 ডট আই ইকুয়াল টু সি ডট আই। তাহলে দেখেন এটা মানে এটা মিন করতেছে যে আমার এইটার যে চাইল্ড ছিল তাই না, এখানকার C1টা কিন্তু আমার ছিল, এই যে সি ছিল প্যারেন্ট আর C1টা ছিল চাইল্ড। এখানে আবার বলি সি আর C1 নিয়ে কিন্তু কনফিউজড হবেন না, এটা জাস্ট প্যারেন্ট আর চাইল্ড বোঝানোর জন্য C1 দেওয়া হয়েছে, বাট দুইটা কিন্তু সেম জিনিস। আমার অ্যাকচুয়াল প্রোডাকশন রুলে কিন্তু সি থেকে সি থাকবে, জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য আমরা এখানে 1 লিখছি আর কি। সো তাহলে দেখেন আমরা এখানে বেসিক্যালি কি চাইল্ডের কাছে আমরা ওই জিনিসটাকে পাঠিয়ে দিচ্ছি, যে C1 ডট আই মানে কি চাইল্ডের একটা আই অ্যাট্রিবিউটের মধ্যে প্যারেন্টের যে আই অ্যাট্রিবিউট সেটা লেখা। তাহলে চাইল্ডের যে আই অ্যাট্রিবিউট সেটার মধ্যে প্যারেন্টের যে আই অ্যাট্রিবিউট সেটা আমরা অ্যাসাইন করলাম, সেই কাজটা করলাম।
দিয়ে আমরা এখানে গেলাম। এখন দেখেন আবার ওই সেম কাজ আমাদের। এরপর কী হবে, এখান থেকে এর কাছে ভিজিট হবে, আর তারপরে এইখান থেকে এইখানে রিডাকশনটা হবে, এপসাইনল থেকে সিতে রিডাকশনটা হবে। তাহলে যখন এপসাইনল থেকে সিতে রিডাকশনটা হয় তখন আমাদের কি দেওয়া ছিল, তখন দেওয়া ছিল সি ডট টাইপ ইকুয়াল টু সি ডট আই, অর্থাৎ সি ডট টাইপ অর্থাৎ এখন দেখেন এটার একটা টাইপ অ্যাট্রিবিউট আসবে, সি ডট টাইপ ইকুয়াল টু সি ডট আই। তাহলে সি ডট আই কত, এখানে ইন্টিজারটা, তাহলে সি ডট টাইপও এখানে ইন্টিজারই হবে। আমরা জাস্ট ফলো করতেছি, এখানে এসডিতে যা বলা ছিল সেই জিনিসগুলো ফলো করতেছি, যে সি ডট টাইপ ইকুয়াল টু সি ডট আই। আচ্ছা, এরপরে কী হবে, এরপর সে এখান থেকে আমার এইখানে যাবে। তাহলে এইখান থেকে যখন এখানে গেল তখন আমার কী হইলো, তখন আমার এই পুরা জিনিসটা রিডিউস হইলো, এই পুরা জিনিসটা রিডিউস হইলো কোথায়, সিতে, অর্থাৎ নাম সি থেকে সিতে রিডিউস হইলো। তাহলে দেখেন আমার প্রোডাকশন রুলটা কোনটা ইউজ হয়েছে, এই যে নাম সি থেকে আমার সিতে রিডিউস হয়েছে, তাই না, এইখান থেকে আমার এইখানে রিডিউস হয়েছে। তাহলে রিডাকশনের সময় কোন রুলটা অ্যাপ্লাই হবে, যে এই রুলটা অ্যাপ্লাই হবে। তাহলে দেখেন সি ডট টাইপ, এখানে সি মানে কোনটা, সি মানে হচ্ছে প্যারেন্টটা। তাহলে প্যারেন্টের টাইপ আকারে আমরা কাকে লিখবো, অ্যারে অফ নাম ডট ভ্যাল আর চাইল্ডের যে টাইপ সেটাকে। তাহলে দেখেন আমরা তাহলে এইখান থেকে যখন এইখানে রিডিউস করতেছি তখন আমরা কি লিখলাম, অ্যারে অফ, এই যে সি ডট টাইপ, এটা টাইপ আকারে আমরা লিখলাম হচ্ছে অ্যারে অফ নাম ডট ভ্যাল, তাই না, নামের ভ্যালু কত, এখানে নামের ভ্যালু এখানে 3, এই যে এই এক্সাম্পলে নামের ভ্যালু 3, তাহলে এখানে আসবে 3। আর সি ওয়ান ডট টাইপ ছিল, সি ওয়ানটা কে ছিল, এটা চাইল্ডটা ছিল, তাহলে চাইল্ডের টাইপ কী ছিল, চাইল্ডের টাইপ ছিল হলো ইন্টিজার। তাহলে দেখেন এখান থেকে আমরা ইন্টিজার পাইলাম। এরপর আমাদের কী হবে, এরপর আমাদের এইখান থেকে এইখানে আসলো, অর্থাৎ বি আর সি এই পুরো জিনিসটা রিডিউস হয়ে টিতে গেল। বি আর সি পুরো জিনিসটা যদি টিতে রিডিউস হয় তখন আমার কী ছিল, বি আর সি পুরোটা যদি টিতে রিডিউস হয় তখন ছিল টি ডট টাইপ ইকুয়াল টু সি ডট টাইপ। তাহলে যেটা হবে, এই টি ডট টাইপের ভ্যালুটা হবে হলো সি ডট টাইপ, যেটা সি ডট টাইপটা কী ছিল, যে অ্যারে অফ 3 কমা ইন্টিজার, তাহলে এটা হবে অ্যারে অফ 3 কমা ইন্টিজার। তো আমরা যখন এই যে পার্স ট্রিতে প্রত্যেকটা সিম্বলের যে অ্যাট্রিবিউট আছে সেগুলোকে আমরা এরকম এইভাবে লিখি, তখন সেই পার্স ট্রিকে বলা হয় অ্যানোটেটেড পার্স ট্রি, অর্থাৎ প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমরা যখন এইভাবে ক্যালকুলেট করে দেখাই। সো আমরা যদি এসডিটা ঠিকমতো লিখতে পারি তাহলে সেইটা করসপন্ডিং যদি অ্যানোটেটেড পার্স ট্রি রাখতে বলে খুব সহজ, জাস্ট এসডিটাকে ফলো করে আমরা এই পার্স ট্রিটা কমপ্লিট করব। তো নেক্সট ভিডিওতে আমি হয়তো আর একটু হায়ার ডাইমেনশনাল অ্যারেকে কীভাবে অ্যানোটেট করতে হয় সেটা দেখাবো। এখানে তো আমি 1 ডাইমেনশনাল অ্যারেকে দেখলাম, আর নেক্সট ভিডিওতে আমি একটু হায়ার ডাইমেনশনাল। এই ভিডিওটা আমি একটু ইচ্ছা করে লেংদি করলাম যাতে কীভাবে একটা অ্যাট্রিবিউট পার হচ্ছে, ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা পার হচ্ছে সেইটার জন্য একটা বেসিক আইডিয়া পান। একটা এক্সাম্পল যদি ভালো মতো বুঝতে পারেন, নেক্সট যেগুলো ক্যালকুলেশন আছে দেখবেন যে খুব ইজি হয়ে গেছে। সেজন্য আমি চাই যে ভিডিওটা একটু পজ করে যেই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে আবার দেখবেন, দেখে জিনিসটা ক্লিয়ার করে এই ভিডিওটা আর কি মানে শেষ করবেন। তাহলে আপনার এই এইচডিটি নিয়ে আর কোনো সমস্যা হবে না, এইচডিটি লেখা নিয়ে। কারণ ইনহেরিটেড অ্যাট্রিবিউট যেহেতু একটা নতুন, সো বুঝতে পারতেছেন একটু সমস্যা হবে, শুরুতে একটু সমস্যা হবে, বাট একবার আপনি ইউজ টু হয়ে গেলেন আর প্রবলেম হবে না।